সীমিত আকারে খুলল অফিস কলকারখানা। অর্থনীতির চাকা সচল রাখা লক্ষ্য, 5 দিনই ব্যাংক খোলা রাখার দাবি গ্রাহকদের। কারখানা খোলার ঘোষণায় ঢাকামুখী মানুষের ভিড়, মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নির্দেশনা। ইউরোপ আমেরিকার মতো ভয়াবহ পরিণতির শঙ্কা। নতুন করে করোনা শনাক্ত 418, আরো 5 জনের মৃত্যু। বিশ্বে প্রাণহানি ছাড়ল 2 লাখ। দেশে দেশে শিথিল হচ্ছে লকডাউন। গণস্বাস্থ্যের টেস্ট কিট নিল না সরকার, প্রোটোকল মানা হয়নি অভিযোগ ওষুধ প্রশাসনের। করোনা রোধে ভূমিকা রাখতে পারে কিছু ওষুধ, দাবি গবেষকদের। দৈনন্দিন আয় নেই মানবেতর জীবনে অনেকে, ত্রাণের চাল লুট। করোনাকালে ইফতারের অর্থ ক্ষতিগ্রস্তদের দেওয়ার পরামর্শ। রমজানের শুরুতে ঊর্ধ্বমুখী বাজার, সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ। নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা আইন শৃঙ্খলা বাহিনীর। এবং আইপিএল এর কারণে এশিয়া কাপের সূচিতে পরিবর্তন আনতে নারাজ আয়োজক পাকিস্তান। জুন থেকে শুরুর চেষ্টা ইংলিশ প্রিমিয়ার লিগের। স্বাগত নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি আফরিন আনোয়ার। দেখছিলেন শিরোনাম। কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। অঘোষিত লকডাউনের 1 মাসের মাথায় আজ থেকে খুলল সরকারি অফিস, পোশাক শিল্প সহ বেশ কিছু কারখানা। অর্থনীতির চাকা সচল রাখতে এই সিদ্ধান্ত। স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, মানুষের জীবনমান রক্ষা এবং জরুরি প্রয়োজন মেটাতে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সেবা দিচ্ছেন তারা। আর জনপ্রশাসন সচিব জানিয়েছেন, জরুরি প্রয়োজন দেখা দিলে সরকারের যে কোনো মন্ত্রণালয়, বিভাগ কিংবা অধিদপ্তর তাদের অফিস সীমিত পরিসরে খুলে দিতে পারে। বিস্তারিত জানাচ্ছেন তানজিল মেহেদি। প্রাণনাশী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত 26শে মার্চ থেকে বন্ধ করা হয় সারা দেশের সরকারি বেসরকারি অফিস। শুরু হয় অঘোষিত লকডাউন। গত বৃহস্পতিবার 4র্থ দফায় শর্ত সাপেক্ষে সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয় 5ই মে পর্যন্ত। তবে জরুরি সেবায় জড়িত সব মন্ত্রণালয় বিভাগকে সীমিত পরিসরে অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 18টা নয়, প্রথমে আমরা যেটি দিয়েছিলাম ওইটি আমরা সংশোধন করে এখন বলেছি জরুরি কাজের সাথে সম্পৃক্ত যারা, তার সীমিত আকারে সেই সমস্ত মন্ত্রণালয় তাদের অফিস একেবারে কেন্দ্রীয় পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে খোলা থাকতে পারবে। চিরাচরিত ব্যস্ততা দেখা না গেলেও খোলা ছিল সচিবালয়। জরুরি সেবার সঙ্গে যুক্ত সবাই এসেছিলেন অফিসে, বাদ পড়েননি মন্ত্রীরাও। করোনা দুর্যোগ মোকাবিলায় সার্বক্ষণিক নজরদারি রাখছেন তারা। দেশের মানুষের জীবনযাত্রার মানকে সমুন্নত রাখা এবং যতটুকু সম্ভব আপনার মানুষের এই সমস্ত ভাইরাসজনিত কারণে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য তাদেরকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য ইতিমধ্যে আমাদের স্থানীয় সরকার প্রতিনিধিরা কাজ করছেন। এদিকে করোনা ভাইরাস পরিস্থিতির দৃশ্যত কোনো উন্নতি দেখা দেয়নি। সংক্রমণ ঝুঁকির মধ্যেই ঢাকা ও চট্টগ্রামের শতাধিক পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছেন, বিদেশি ক্রেতাদের চাহিদার যোগান এবং রপ্তানি বাণিজ্য চালু রাখতেই এই সিদ্ধান্ত। আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করতেছি যে ওয়ার্কারদের সবাইকে এই যে মাস্ক ব্যবহার করার জন্য হাত ধোয়ার ব্যবস্থা করে দিয়েছি এখানে নিচে। আমরা যথেষ্ট চেষ্টা করব নিজেরা একটু সচেতন থাকার এবং সবাইকে সচেতন রাখার। অন্যদিকে খাদ্য মন্ত্রণালয়ের চটের ব্যাগের যোগান দিতে খুলনায় আংশিক খোলা হয়েছে রাষ্ট্রায়ত্ত 8টি পাটকল। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা। ভোগান্তি কমছে না ব্যাংকগুলোয়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। আবার কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করে মতিঝিল এলাকার অনেক শাখায় বন্ধ ছিল রোববার। ব্যবসায়ীরা বলছেন, আমদানি রপ্তানি সহ বিভিন্ন ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংকগুলো খোলা রাখা প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র। সুলতান আহমেদের রিপোর্ট। করোনা মহামারী থেকে বাঁচতে মাসব্যাপী চলছে অঘোষিত লকডাউন। তবে মানুষের জীবন জীবিকার কথা ভেবে এই সময়েও সীমিত আকারে চালু রাখা হয়েছে ব্যাংকিং সেবা। সীমিত সেবায় চাহিদা পূরণ না হওয়ায় রোববার থেকে রাজধানীর মতিঝিল ও চট্টগ্রামের 2টি বাণিজ্যিক এলাকার সব শাখা খুলে দেওয়ার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। সাথে লেনদেন 1 ঘন্টা বাড়িয়ে করা হয় 2টা পর্যন্ত। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করে রোববার মতিঝিল এলাকায় বেশ কয়েকটি ব্যাংকের শাখা বন্ধ রাখতে দেখা যায়। ফলে দূর দূরান্ত থেকে গ্রাহকরা এসে হন হয়রানির শিকার। 24 তারিখ থেকে, গত 24 তারিখ থেকে বন্ধ। আজকে পেপারে দিছে আর কি, কারণ এখন সেটা 5ই মের পরে
ওটা মনে করেন খুলবে। এখন সবারই ক্যাশের প্রয়োজন, টাকার প্রয়োজন, তো আমাদের নারায়ণগঞ্জ সব ব্যাংকই বন্ধ, নাকি 6 তারিখে খুলবে। হ্যাঁ, এই শাখাও বন্ধ, দেখি সামনে খোলা কিনা। এক এক দিন এক এক শাখা খোলা থাকায় বিভ্রান্তিতে গ্রাহকরা। রোববার অনেক ব্যাংকে তৈরি হয় লম্বা লাইন। 12টা আসছি, এখনো আপনার 1:30 বেজে গেছে, এখন পর্যন্ত জমা দিতে পারেনি, আস্তে আস্তে খুব স্লো। 3টা ব্রাঞ্চে গেছি বন্ধ পড়ে, এটার জন্য ইয়াতে আসছে, প্রিন্সিপাল অফিস আসছে এটাতে। ব্যাংকাররা বলছেন সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। তো আমার এখানে আমার যে কাস্টমার আছে সে তারা তো ট্রানজাকশন করছেই। সো ওনাদের যদি অন্য কোনো ব্রাঞ্চ যদি অ্যাকাউন্ট থেকে যেটা আমি যদি ইম্পোর্ট এক্সপোর্টের কথা বলছি না, যদি জেনারেল ব্যাংকিং অন্য কিছু ট্রানজাকশন থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে রেফার করে দেওয়া হচ্ছে, আমরা এই ব্রাঞ্চ হিসেবে ওই ব্রাঞ্চেটা আমরা সাপোর্ট দিচ্ছি। ব্যবসা বাণিজ্যের গতি ধরে রাখতে ব্যাংকগুলোর সেবা বাড়ানোর দাবি করছে এফবিসিসিআই। আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ব্যাংক এখনো পর্যন্ত আপনার খোলেনি, তাতে আপনার বাণিজ্যিকভাবে আপনার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এ বিষয়ে জানান, নির্দিষ্ট করে দেয়া এলাকার শাখা বন্ধ রাখলে ব্যবস্থা নেওয়া হবে। আমার যাচাই বাছাই করে নিয়ে আমার কথা বলতে হবে। লকডাউনের আওতায় তারা বন্ধ করে রাখছে না কি কারণে বন্ধ রাখছে সেইটা আমি জানার জন্যই আমি বলছি যে আগামীকাল দিয়ে আমি একটু জানবো। কেন্দ্রীয় ব্যাংকের জোরালো পদক্ষেপ চান সিনিয়র ব্যাংকাররাও। বাণিজ্যিক এলাকা, এখানে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী সবগুলি ব্যাংকেরই শাখা খোলা রাখাটা উচিত, এটা নির্দেশনা না মানলে তাদের দৃষ্টিতে আনতে হবে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। কলকারখানা খোলা রাখার ঘোষণায় ঢাকামুখী মানুষ, তবে করোনা সংক্রমণ রোধে মানা হচ্ছে না কোনো নির্দেশনা। সাধারণ ছুটির ঠিক 1 মাস পর ঢাকার রাজপথও যেন চোখে পড়ার মতো স্বাভাবিক। নির্দেশনা তোয়াক্কা করছেন না মানুষ। শত চেষ্টা করেও রাজধানীর বাজারগুলো নিয়ন্ত্রণে আনতে অসহায় অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যরা। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিতভাবে নিত্যপণ্যের জনসমাগম নিয়ন্ত্রণ করা না গেলে ইউরোপ আমেরিকার মতো ভয়াবহতা দেখতে হবে বাংলাদেশকেও। আফরিন আনোয়ারের রিপোর্ট। ভয়াবহ এই চিত্র শিমুলিয়া ফেরিঘাটের। শ্রমজীবী মানুষের এই ঢল রোববার সকালে ছিল মাত্রাতিরিক্ত। চাকরি বাঁচাতে যে যেভাবে পাচ্ছেন ছুটছেন ঢাকার দিকে। প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে মানুষকে বাঁচাতে গেল 26 মার্চ থেকে অঘোষিত লকডাউনে পুরো দেশ। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি। তবে সরকারি নিষেধ একেবারেই তোয়াক্কা করছেন না নগরবাসী। শত চেষ্টা করেও সাধারণ মানুষকে বোঝাতে হিমশিম খাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব, সেটাকে যদি আমরা রোধ করতে হয় তাহলে আমাদের অবশ্যই বুঝে চলা উচিত। রাস্তাঘাটে পুলিশের তৎপরতা আরো বাড়ানো দরকার। বাজারে যারা আমরা আসছি সেই দূরত্বটা মেনটেন হচ্ছে না। অন্যান্য দিনের তুলনায় আজকের পরিস্থিতির একটু বেশি খারাপ। মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি যে এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য বাসায় থাকা এবং অযথা কোনো ধরনের চলাচল না করা। অন্যদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জীবন বাঁচাতে আইনি শিথিলতার কোনো সুযোগ নেই। জমায়েত বন্ধ করতে না পারলে পরিণতি হতে পারে ইউরোপ আমেরিকার চেয়েও ভয়াবহ। বাজারটা হচ্ছে অন্যতম সংক্রমণের উৎস। আমরা দেখেছি বিভিন্ন দেশে যারা গবেষণা করেছেন সেখান থেকে দেখেছেন যে বাজার সহ সব জায়গায় মানুষ একত্র হচ্ছে, সেখান থেকে সংক্রমণের একটা বড় উৎস। কাজে বাংলাদেশে কিন্তু সেই ঝুঁকিতে কিন্তু আমরা আছি, যেখানে বাজার ব্যবস্থাটা শৃঙ্খলার মধ্যে নেই। বেশ কোভিড-19-এর ভয়াবহ আগ্রাসনে বদলে যাবার পথে পুরো বিশ্ব প্রেক্ষাপট। সেখানে শত চেষ্টার পরও প্রিয় ঢাকাবাসীকে সামাজিক দূরত্ব মেনে চলার ক্ষেত্রে শতভাগ সচেতন করা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জনগণের বিন্দুমাত্র অসচেতনতা সামনের দিনগুলোতে বড় অঙ্কের সংক্রমণ এবং মৃত্যুর হার বাড়িয়ে দিতে পারে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। এবার স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস প্রসঙ্গ। দেশে একদিনে আরও 418 জনের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 5416 জন। 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 145 জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও 9 জন। এ পর্যন্ত মোট 122 জন সুস্থ হয়ে উঠেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এসব তথ্য তুলে ধরেন। এবং এই নমুনার মধ্যে কোভিড-19 শনাক্ত গত 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 3473টি নমুনা এবং এই নমুনার মধ্যে কোভিড-19 শনাক্ত হয়েছে 418 জনের মধ্যে
এ পর্যন্ত কোভিড-19 5,416 জন। আমরা এ পর্যন্ত পরীক্ষা করেছি 46,589 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন আরো 5 জন এবং এ পর্যন্ত 145 জন। সুস্থ হয়েছেন 9 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 122 জন। করোনা মহামারীতে এবার বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা 2 লাখ ছাড়ালো। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট মৃত্যু 2,03,000-এর বেশি। এখন পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত প্রায় 29,40,000 মানুষ। ইতালি, ফ্রান্স ও স্পেনের মতো এবার যুক্তরাজ্যের মৃতের সংখ্যাও 20,000 ছাড়ালো। আর যুক্তরাষ্ট্রের প্রতিদিন গড়ে 2,000 মানুষ মারা যাচ্ছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা 54,000-এর বেশি। ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে বিশ্বজুড়ে এই প্রাণঘাতী ভাইরাসে মৃত্যুর সংখ্যা 90 দিনে উন্নীত হয়েছে 1 লাখে। সেখানে 1 লাখ থেকে 2 লাখে পৌঁছাতে সময় লেগেছে মাত্র 15 দিন। অন্যদিকে করোনার প্রাদুর্ভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে লকডাউনের আওতায় রয়েছে বিশ্বের অনেক দেশ। এই ভাইরাস ভয়ঙ্কর আঘাত এনেছে বৈশ্বিক অর্থনীতিতে। এজন্য নিজেদের অর্থনীতিকে বাঁচাতে অবশেষে অনেক দেশই নিচ্ছে ধীরে ধীরে লকডাউন তুলে দেওয়ার সিদ্ধান্ত। আগামী মাসে ইতালি ও ফ্রান্সে লকডাউন তুলে দেওয়া হচ্ছে। আর মুসলিম বিশ্বের দেশগুলোতেও রমজান মাস উপলক্ষে শিথিল করা হয়েছে লকডাউন। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। কোভিড-19 সংক্রমণ থেকে রক্ষা পেতে লকডাউন জারি হয়েছে দেশে দেশে। জীবন জীবিকা থমকে যাওয়ায় ধসে পড়ছে বিভিন্ন দেশের অর্থনীতি। দুর্ভিক্ষ ও বেকারত্বের মতো বিভিন্ন কঠিন অবস্থার দিকে ধাবিত হবার আগেই বিশ্ব অর্থনীতি সচল রাখতে অবশেষে ধীরে ধীরে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিচ্ছে অনেক দেশ। গেল 26শে মার্চ থেকে ভাইরাস মোকাবেলায় লকডাউন ঘোষণা করা হয়েছিল ইতালিতে। ইউরোপীয় দেশ হিসেবে সর্বাধিক মৃত্যুতে মৃতদের নগরীতে পরিণত হয় দেশটি। অর্থনীতিকে টিকিয়ে রাখা ও শিল্পগুলোকে চালু রাখতে আগামী 4 মে থেকে লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন। স্বল্প পরিসরে ছোট দোকান ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে ভারত সরকার। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই লকডাউন শিথিল করছে সৌদি আরব। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বাইরে যেতে পারবেন মক্কা ছাড়া সৌদির অন্য বাসিন্দারা। দক্ষিণ কোরিয়ায় লকডাউন শিথিলের পর স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। এছাড়াও স্পেন, ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও পোল্যান্ডও এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে লকডাউন শিথিলের পথে। নিবিড় আমিন, নিউজ 24। বিশ্বের জনপ্রিয় ফোর্বস ম্যাগাজিনে প্রাণঘাতী করোনা মোকাবেলায় সফল নারী নেতৃত্বের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে করোনা ভাইরাস সংক্রমণের শুরুতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশে তা এখনও কার্যকর করতে পারেনি যুক্তরাজ্য। করোনা মোকাবেলার ক্ষেত্রে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা। তার এই সিদ্ধান্তের প্রশংসা করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিষয়কে প্রশংসনীয় বলে উল্লেখ করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি এই তালিকায় আরও রয়েছেন বলিভিয়ার নেতৃত্ব দেয়া জেনাইন অ্যানেজ, ইথিওপিয়ার সাহলে ওক জেওডে, জর্জিয়ার সালোমেজ জওয়ারিভিচিলি, হংকংয়ের ক্যারিলাম, নামিবিয়ার সারা কোঙ্গাগেলোয়া, নেপালের বিদ্যা দেবী বান্দে এবং সিঙ্গাপুরের হালিমা ইয়াকব। এবার হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরও খবর। করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট পরীক্ষায় তালবাহানা করছে ওষুধ প্রশাসন। এই অভিযোগ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকারের ওষুধ প্রশাসন সম্পূর্ণ ব্যবসায়ী স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত। রোববার রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। তবে ওষুধ প্রশাসন বলছে, কিট পরীক্ষার জন্য প্রোটোকল মানা হয়নি। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব।
শনিবার করোনা ভাইরাস পরীক্ষার কিট জিআর COVID-19.ব্লট হস্তান্তর অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত টেস্ট কিট গ্রহণের জন্য যাননি সরকারের কোনো প্রতিষ্ঠান। এর পরদিনই এই বিষয়ে বক্তব্য দিতে সংবাদ সম্মেলন ডাকলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি। সংবাদ সম্মেলনের শুরুতে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করেন, নানা অজুহাত দেখিয়ে গণস্বাস্থ্যের কিট গ্রহণ করেনি ঔষধ প্রশাসন। ওনারা জমা দেবেন না, আমরা গিয়েছিলাম, তারা জমা নেন নাই, বলতে সিআরও দিয়ে আসেন। সিআরও তো বন্ধ। পয়লা তারা আইসিডিআরবি লোককে ভিতরে এনে বসিয়ে রেখেছিলেন। এখন ওনারা বাজেট তৈরি করবেন, দেবেন, লেনদেন ঠিক হবে, তারপরে ওনারা রিপোর্ট। আর কি করবেন? ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ওষুধ প্রশাসন ব্যবসায়িক স্বার্থকে রক্ষা করছে। এটা কেন যে করছে আসলে সত্যি কথা বুঝি না। কারণ একটাই এক্সপ্লেনেশন হতে পারে যে সিআরওর মাধ্যমে হলে টাকা পয়সা লেনদেন করা যায়, সিআরও না হলে তো টাকা পয়সা লেনদেন করা যায়। তবে ওষুধ প্রশাসন বলছে প্রটোকল না মানা গণস্বাস্থ্যের টেস্ট কিট তারা গ্রহণ করেনি, যদিও জাফরুল্লাহ চৌধুরীর দাবি নিয়মই তারা মেনেছেন। ওষুধ করার কতগুলি নিয়ম কানুন আছে, সেগুলি মেনেই তো এটাকে বের করেছি, এটা আবিষ্কার, এটাকে উদ্ভাবন করেছি আমরা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এদিকে বেশি বেশি পরীক্ষার মাধ্যমে করোনা শনাক্তকরণ বাড়ালে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি আক্রান্তের প্রাথমিক পর্যায়ে কার্যকরী কিছু ওষুধ ব্যবহারের মাধ্যমে রোগীকে বাড়িতেই সুস্থ করে তোলা সম্ভব বলে মত তাদের। এতে মৃত্যুহারও কমবে বলে মনে করছেন তারা। লাকমিনা জেসমিন সোমার রিপোর্ট। করোনা আক্রান্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে এই পরীক্ষার হার সবচেয়ে কম। আর তাই নিজের অজান্তেই উপসর্গ প্রকাশ পায়নি এমন ৮০% মানুষই কোভিড-19 নিয়ে ঘুরছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা বলছেন, বেশি বেশি পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ বাড়লে আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করার মধ্য দিয়ে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব। তাদেরকে যদি আইডেন্টিফাই করার পরে পজিটিভ হয় আর কিছু সিমটমস দেখা গেছে, তখন তাকে হসপিটালাইজ বা ব্রড কোয়ারেন্টাইন রুমে রাখা যায়, তাহলে বোধহয় স্প্রেডটা কমবে। ইন্ডিয়ার উদাহরণটা যদি আমরা নিয়ে আসি, যে 80% মতো লোক কিন্তু সিমটম হবে যেটা মাইল্ড প্রকারে, অথবা অ্যাসিমটমাটিক থাকতে পারে। পরীক্ষায় প্রমাণ হয়েছে যে করোনা ভাইরাস আছে, কিন্তু আমাদের এখানে এখনও কিন্তু অ্যাসিমটমেটিক কোনো করোনা ভাইরাসের পেশেন্টের টেস্ট হচ্ছে না। আমাদের এখানে টেস্টটা করা হচ্ছে অলরেডি যারা সিমটম হয়েছে, একটা পর্যায়ে আগিয়ে গেছে, তখন টেস্ট করা হচ্ছে। তার ভিতরে দেখা যাবে যে শতকরা মাত্র 20% হয়তো হসপিটালাইজেশনের দরকার হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এখনও কোনো ওষুধ স্বীকৃতি না দিলেও হাইড্রোক্সিক্লোরোকুইন বা ফ্যাভিপিরাভি সহ বেশ কয়েকটি ওষুধ নিয়ে আশাবাদী গবেষকরা। এই ওষুধগুলো উৎপাদনে সক্ষম বাংলাদেশও। ফলে আক্রান্তের প্রাথমিক পর্যায়ে এগুলো ব্যবহারের মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলা এবং মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন এই বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর কিন্তু সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দরকার। তার যা যা, তার একটা জ্বর হয়েছে তাহলে জ্বরের ওষুধ দিতে হবে, কাশি হয়েছে কাশির ওষুধ দিতে হবে, তার যদি অন্যান্য সিচুয়েশন থাকে, তার ডায়াবেটিস থাকলে অন্য সব ওষুধই দিতে হবে, এবং এগুলো কিন্তু বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবল। এইসব ড্রাগগুলো দিলে তাড়াতাড়ি ফাইট ব্যাক করে, এটা অ্যান্টিভাইরাল ড্রাগ, তাড়াতাড়ি ফাইট ব্যাক করে ভাইরাসটাকে এক্সক্লুড করে দেয়। কিন্তু যদি অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম ডেভেলপ করে যায়, আদার অর্গান ফেলিউর শুরু হয়ে যায়, তখন এইসব ড্রাগ কোনোটাই কাজ করবে না। এই মুহূর্তে চিকিৎসকদের সর্বোচ্চ সুরক্ষা ও সামাজিক সম্মান নিশ্চিতের উপরও জোর দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। করোনার প্রভাবে কর্মহীন খুলনার নিম্ন আয়ের মানুষ। দৈনিক আয় রোজগার বন্ধ বেশ অনেকদিন, পরিবার নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন তারা। বকেয়া বেতনের দাবিতে সড়কেও নেমেছেন অনেকে। খাবারের অভাবে সিলেটে ভিজিএফ এর চালের ট্রাকে হামলা চালিয়ে লুট করা হয়েছে চাল। ব্যুরো প্রধান ও জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনার ছোট বড় কয়েকশো বস্তিতে বাস করেন নিম্ন আয়ের প্রায় 2 লাখ মানুষ। এদের মধ্যে শহরে রিক্সা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন কয়েক হাজার। তবে লকডাউনের কারণে রিক্সা বন্ধ থাকায় বন্ধ হয়ে গেছে দৈনিক আয় রোজগার। রিক্সা ভাড়া নাই, হাওয়া ছাড়ে পুলিশে পিড়ায়, বাড়ির দিকে খুব কষ্ট করে দিন যাচ্ছে ছেলেপিলিকে। এই রিক্সা চালাতে পয়সা করে আমি 3-4 লোক সংখ্যা তো চালাতেই পারতেছি না। করোনা পরিস্থিতিতে দুর্ভোগে পড়া এসব মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি সংগঠন খুলনা ব্লাড ব্যাংক ও খুলনা ফুড ব্যাংকের সদস্যরা।
আজকের যে উদ্যোগটা এটা হচ্ছে আমরা সবজি আর খাবার এগুলো একদম নিম্ন আয়ের মানুষের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে, আর পরবর্তীতে আমরা আরো দেওয়ার চেষ্টা করব। এটা আজকে রিকশালারা পাবে, আবার মধ্যবিত্ত আয়ের লোকজনও পাবে। ভালো নেই গার্মেন্টস শ্রমিকরাও। গাজীপুরে একটি অ্যাপারেল কারখানা ও ক্যাপ নির্মাতা প্রতিষ্ঠানের শ্রমিকরা রোববার পৃথক স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরিস্থিতি কতটা ভয়াবহ তার কিছুটা চিত্র পাওয়া যায় সিলেটে। রোববার দুপুরে জকিগঞ্জ উপজেলার একটি বাজারে বিক্রির জন্য নিয়ে আসা ভিজিএফের চালের ট্রাকে হামলা চালায় স্থানীয় মানুষ। এ সময় ট্রাক থেকে বেশিরভাগ চালের বস্তা লুটে নেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে বন্ধ রাখা হয়েছে সব ধরনের জনসমাগম। এ কারণে এই রমজানে হচ্ছে না কোনো ধরনের ইফতার মাহফিল। অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীদের মতে ইফতার মাহফিলের জন্য প্রতি বছর বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যে ব্যয় করে অঙ্কের হিসাবে তা শত কোটি টাকার কম নয়। এবছর সেই অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের আহ্বান জানিয়েছেন তারা। শাহালি জয় রিপোর্ট। গত রমজানের এক ইফতার মাহফিলের ছবি এটি। প্রতি রমজানেই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এমন জমজমাট ইফতার মাহফিল হয় সারা দেশ জুড়ে, কিন্তু এবার ভিন্ন প্রেক্ষাপট। করোনার কারণে যখন স্তব্ধ সারা পৃথিবী, তখন এর প্রভাব পড়েছে রমজানেও। করোনার সংক্রমণ প্রতিহত করতে এবার রমজানে হচ্ছে না কোনো ধরনের ইফতার মাহফিল। অর্থনীতিবিদদের মতে ইফতার মাহফিলের জন্য বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বরাদ্দ থাকা বাজেট ব্যয় করার সুযোগ আছে মানুষের কল্যাণে। প্রত্যেকটা প্রতিষ্ঠানই তাদের অ্যালোকেশনের যে টাকাটা আছে সেই টাকাটা যদি দুস্থ লোকের জন্য খরচ করে তাহলে কিন্তু এটা একটা বড় কাজ হতে পারে সামগ্রিকভাবে। সরকারের প্রত্যেকটা দপ্তর, প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা ডিভিশন তাদেরও কিন্তু বাজেট আছে বিভিন্ন এই রমজানের কার্যক্রমের জন্য। আমি মনে করি পরিমাণগতভাবে একটা মোটামুটি বড় অঙ্কের টাকা হবে, যেটা শত শত কোটি টাকায় দাঁড়াবে এবং সেই টাকাটা দরিদ্র বিমোচনে বেশ ভালো রকমের সাহায্য করবে বলে আমি আশা করি। করোনা সংকটের মধ্যেও রমজানে সারা দেশে দুস্থদের মধ্যে সহায়তা দিতে চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। আমাদের জেলা পর্যায়ে যে চেম্বার আছে, তো এই ধরনের যে আয়োজনগুলো আছে ওগুলো একসাথে আপনার ফান্ড তৈরি করে যাদের প্রয়োজন আছে এমন মানুষদের কাছে পৌঁছানো যায় নাকি, এটা নিয়ে আমরা আলোচনা করছি এবং এটা অবশ্যই করা সম্ভব বলে আমরা মনে করি। অর্থনীতি যখন একরকমের অবরুদ্ধ, তখন দেশের অর্থপ্রবাহ অক্ষুণ্ণ রাখতে এ ধরনের উদ্যোগের বিকল্প নেই বলে মনে করছেন অর্থনীতিবিদরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। চলতি মাসে করোনা ভাইরাস চিকিৎসায় অস্থায়ী হাসপাতালের রূপ নেবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। সে লক্ষ্যে চলছে দিনরাত কাজ। দুদিনের মধ্যেই আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে। সেবা দেওয়ার জন্য রোগীদের বেড, নার্স ও চিকিৎসকদের চেম্বার সহ সব সরঞ্জাম আনা হয়েছে। চলছে সেগুলো বসানোর কাজ। তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন। চলছে শেষ মুহূর্তের কাজ। সবাই ব্যস্ত সময় পার করছেন আইসিসিবিতে দেশের সর্ববৃহৎ অস্থায়ী হাসপাতাল নির্মাণের কাজে। বেড থেকে শুরু করে এয়ার কন্ডিশনার, টয়লেট সহ সব কিছুতেই ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। 2-1 দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে স্বাস্থ্য অধিদপ্তরের হাতে। বসুন্ধরা গ্রুপের প্রস্তাবে সাড়া দিয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আইসিসিবিতে হাসপাতাল নির্মাণের কাজ শুরু করে 13 এপ্রিল। দিন রাত 24 ঘন্টা কাজের মাধ্যমে এগিয়ে চলছে অস্থায়ী হাসপাতাল নির্মাণ কাজ। কাজ এখন 95% শেষ। কাজের শুধু কোনো জায়গায় কিছু টিউনিং চলতেছে, ইলেকট্রিক কেবলগুলো টিউনিং চলতেছে, আর কোনো কাজ নেই। হসপিটালের যে ইরেকশন কমিশনের কাজ আর বাকি নাই, সব কিছু ইলেকট্রিফিকেশন সমস্ত কাজই হয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের যারা ওনারা প্রথমে এসেছিলেন, ভিতরে ওনারা আর আসেননি, তো আজকালকে ভিতরে ওনারা আসবেন, এটা বুঝে নেবেন, নেওয়ার পরে ওনারা একটা ডেট দেবেন উদ্বোধনের জন্য। আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের জন্য যে কোনো সময় প্রস্তুত এই অস্থায়ী হাসপাতাল। দ্রুত হস্তান্তরের মাধ্যমে রোগীদের সেবা দেওয়ার কথা বললেন আইসিসিবির কর্মকর্তা। হস্তান্তর চাচ্ছি দ্রুত হোক, মানুষের সেবার জন্যই তো আমরা দিয়েছি, সেবা না হলে তো আর মানে থাকে না। আমরা চাচ্ছি যে দ্রুত এটা হস্তান্তর হয়ে যাক। আমাদের লোকজনও লাগিয়ে রেখেছি সম্পূর্ণ। স্বাস্থ্য প্রকৌশল বিভাগও কিন্তু অনেক দ্রুত কাজ, রাত দিনে কাজ করে এটাকে শেষ করছে। এখন স্বাস্থ্য অধিদপ্তরকে আগে আসতে হবে। করোনা বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত এবং সরকারের যতদিন ব্যবহারের প্রয়োজন হবে ততদিন আইসিসিবিকে ব্যবহারের জন্য দিয়েছে বসুন্ধরা গ্রুপ। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। রমজানের শুরুতে বেড়েছে নিত্যপণ্যের দাম। সপ্তাহ ব্যবধানে কোনো কোনো পণ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ, আবার
মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি করছেন অনেকে। নিয়ন্ত্রণে আজ রাজধানীতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাবের ভ্রাম্যমাণ আদালত। জরিমানাও করেছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। হঠাৎ করেই অস্বাভাবিক পেঁয়াজের দাম। এক সপ্তাহে এই নিত্যপণ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রোববার রাজধানীর শ্যামবাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে 2 প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করা হয়। তো আদা, পেঁয়াজ এবং রসুন এই 3টি বিষয়টা আমরা মনিটরিং করলাম যে আসলে কোথা থেকে নিয়ে আসছে, দাম কত কস্টিং পড়েছে এবং তারা কি দামে বিক্রি করছে। 2টি আড়তে মূল্য তালিকার কারসাজির মাধ্যমে যে দাম বৃদ্ধির যে অসৎ প্রবণতা সেটি লক্ষ্য করা গিয়েছে এবং সেই কারণে 2টি প্রতিষ্ঠানকে আমরা অর্থদণ্ড প্রদান করেছি। দুপুরে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় রাজধানীর বাদামতলীর খেজুরের আড়তে। এ সময় 2 প্রতিষ্ঠানকে 10 লাখ টাকা জরিমানা ও 2 মণ মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্দ করা হয়। মেয়াদ উত্তীর্ণ খেজুর বা পুরনো নষ্ট খেজুর বা গুণগত মান খারাপ এরকম সব আপনার ভেজাল পণ্য বাজারে ছাড়ার চেষ্টা করেন বা খেজুর ছাড়ার চেষ্টা করেন। আজকে আমরা এখানে এসে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ খেজুর পেয়েছি এবং একই সাথে কিছু রিপ্যাক করা হয়েছে এবং খেজুর কিন্তু আমরা পেয়েছি। রমজান মাসে বিপুল পরিমাণ খেজুরের চাহিদা। এই সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ ও মানহীন খেজুর মজুদ ও বিক্রি করছে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। ইসলামী বর্ষপঞ্জির সবচেয়ে পবিত্র মাস রমজান মুসল্লিদের ক্ষমা প্রার্থনা ও পারস্পরিক সহায়তার সূত্রে বাঁধে। তবে করোনা মহামারীর কারণে এবারের রমজান অন্য বছরগুলোর চেয়ে একেবারে ভিন্ন। নেই মসজিদে নামাজ আদায়ের ভিড় কিংবা জমজমাট ইফতারের আয়োজন। দেশে দেশে রমজান ও ইফতারের আয়োজনের বাকিটা জানাচ্ছেন সাজিয়া ইসলাম। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দেশে দেশে লকডাউন, মসজিদের সমবেত নামাজ আদায় নিষেধাজ্ঞা। এ কারণে বিশ্বের প্রায় 180 কোটি মুসলমান এক ভিন্ন রমজান পালন করছেন। পবিত্র নগরী মক্কায় প্রতি বছর লাখ লাখ মুসল্লি কাঁধে কাঁধ মিলিয়ে তারাবির নামাজ আদায় করলেও এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। মসজিদে জমজমাট ইফতারের আয়োজন না থাকলেও সীমিত আকারে শহরভিত্তিক বিতরণ উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। ফিলিস্তিনে পুরোপুরি লকডাউন না থাকলেও ভঙ্গুর অর্থনীতির কারণে বেশিরভাগ মানুষ খাদ্য সংকটে। এজন্য পূর্বের মতো সাড়ম্ভে রমজানের আয়োজন নেই দেশটিতে। ইউরোপের দেশ জার্মানিতে রমজান শুরুর পরপরই সীমিত আকারে দোকানপাট খোলা হয়েছে। 4 মে থেকে নিষেধাজ্ঞা আরও শিথিল করা হবে। ভারতে বেশিরভাগ মুসল্লি নিজ নিজ ঘরে বসেই পরিবার নিয়ে নামাজ আদায় করছেন। তবে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে বেশ কিছু এলাকায় মসজিদে যাওয়া নিয়ে মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে। শেষ পর্যন্ত 20টি শর্তে মসজিদ খোলার অনুমতি দিয়েছে সরকার। লকডাউন চলাকালে দরিদ্রদের খাদ্য সহায়তা দিতে আফগান সরকার যথেষ্ট উদ্যোগী হলেও শনিবার সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে বিশাল জনসমাগমের মাধ্যমে ধর্মীয় প্রার্থনার আয়োজন করে স্থানীয়রা। সাজিয়া ইসলাম, নিউজ 24। খেলার খবর। আইপিএল এর কারণে এশিয়া কাপের সূচিতে পরিবর্তন আনতে নারাজ আয়োজক পাকিস্তান। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের নির্ধারিত সময়ে শুরু হবে এই টুর্নামেন্ট। কেবল করোনা ভাইরাস পরিস্থিতি উন্নতি না হলে সে সময় স্থগিত রাখা হবে এশিয়া কাপ, জানিয়েছে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান। অন্যদিকে আগামী জুন থেকে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুর চেষ্টা চলছে। এমন তথ্য উঠে আসে ইংলিশ দৈনিক দ্য টাইমসের একটি প্রতিবেদনে। এ ব্যাপারে নিয়মিত যুক্তরাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে প্রিমিয়ার লিগের কর্তৃপক্ষ বলে জানিয়েছেন। আর এর মধ্য দিয়ে শেষ করব নিউজ 24 সন্ধ্যার সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো আরেকবার। সীমিত আকারে খুলল অফিস কলকারখানা, অর্থনীতি সচল রাখার লক্ষ্য। 5 দিনই ব্যাংক খোলা রাখার দাবি গ্রাহকদের। কারখানা খোলার ঘোষণায় ঢাকামুখী মানুষের ভিড়, মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নির্দেশনা। ইউরোপ আমেরিকার মতো ভয়াবহ পরিণতির শঙ্কা। নতুন করে করোনা শনাক্ত 418, আরও 5 জনের মৃত্যু। বিশ্বে প্রাণহানি ছড়ালো 2 লাখ। দেশে দেশে শিথিল হচ্ছে লকডাউন।
গণস্বাস্থ্যের টেস্ট কিট নিল না সরকার। প্রোটোকল মানা হয়নি অভিযোগ ওষুধ প্রশাসনের। করোনা রোধে ভূমিকা রাখতে পারে কিছু ওষুধ, দাবি গবেষকদের। দৈনন্দিন আয় নেই, মানবেতর জীবনে অনেকে ত্রাণের চাল লুট। করোনাকালে ইফতারের অর্থ ক্ষতিগ্রস্তদের দেওয়ার পরামর্শ। রমজানের শুরুতে ঊর্ধ্বমুখী বাজার, সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ। নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা আইন শৃঙ্খলা বাহিনীর। এবং আইপিএল এর কারণে এশিয়া কাপের সূচিতে পরিবর্তন আনতে নারাজ আয়োজক পাকিস্তান। জুন থেকে শুরুর চেষ্টা ইংলিশ প্রিমিয়ার লিগের। এই ছিল এখনকার সংবাদ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।